সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং নিজেদের মতন করে আনন্দে আছো। আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে ডিজিটাল ডায়েরির পাতায় তোমাদের জন্য কি নিয়ে এসেছি চলো দেখে নেব। আশা করি ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে সো প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মাই নিউ চ্যানেল। এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মর্নিংয়ের কিছুটা সময় আমি কিভাবে আমার ডেটাকে প্রোডাক্টিভ করে তুলি, কি কি কাজ করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা শুরু করব উইথ দ্য প্রো টিপস। সো আমি আজকে ভিডিওটা শুরু করব একটা কম্বল ভাঁজ করা প্রো টিপস দিয়ে। আমার খুবই ভাল লেগেছে, আমি এখন এইভাবেই কম্বলটা ভাঁজ করে নিই। আমি এটা কোথাও দেখেছিলাম, তো রিলস বা কোথাও দেখেছিলাম, আমি ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। প্রথমে কি করেছি, প্রথমে মাথার দিক বরাবর ফোল্ড করে নিয়েছি বা হরিজন্টালি ফোল্ড করেছি, ঠিক আছে। একটা পার্ট ধরে যেরকম ভিডিওতে দেখছো সেরকম ফোল্ড করে নেবে। তারপরে বেশ সমান ভাগে দুভাবে ফোল্ড করে নেবে। ফোল্ড করার পরে এবার নিচের দিক থেকে ফোল্ড করে করে নিয়ে আসবে ওপরের দিকে, দিয়ে একটা পকেটের মতন ক্রিয়েট হয়ে যাচ্ছে ওপরে, সেই পকেটের মধ্যে ঢুকিয়ে দেবে। দেখো ঠিক যেরকম ভিডিওতে দেখাচ্ছে ঠিক সেইভাবেই তুমি ফোল্ড করবে। তার ফলে কি হবে, এটা একদম মানে কম্বল খুলে যায় না। কেউ বড্ড আমাদের বাড়িতে যেটা হয় যে যেহেতু মেয়ে আছে সব সময় কম্বলগুলোকে খুলে বদমাইশি করে, আর এইভাবে ভাঁজ করে রাখলে ওদেরও খুলতেও ইচ্ছে যাবে না এবং তোমার বিছানাটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর এটার আরেকটা পয়েন্ট হচ্ছে, তুমি যদি এইভাবে ভাঁজ করো তাহলে দেখবে যে যখন এই কম্বলগুলো তোলার সময় আসবে তখন বেশ অল্প জায়গা নেবে, খুব খুব অল্প জায়গার মধ্যে আলমারির মধ্যে তুমি রেখে দিতে পারবে। তো আমার কম্বল গোছানো হয়ে গেছে, খাটটা গোছানো হয়ে গেছে। এবার প্রায় 12:30 পৌনে 1 বাজে, আমার মেয়ে আসার সময় হয়ে গেল। চলো দেখি এসেছে কিনা। মামান অনেক হয়েছে আদর গোলুকে। আচ্ছা এইবার এই কম্বলটা খুলতে পারবি না তো? এই কম্বলটা প্রত্যেকবারের মতো নোংরা করে রেখে দিস, খুলতে পারবি না তো? ভালো করে ফোল্ড করে দিয়েছি, এবার দেখ। না না, আর দেখাতে হবে না বাবা, আমি জানি তুমি অনেক ট্যালেন্টেড। বিছানা নোংরা থাকলে ভাল লাগে? হ্যাঁ। এই ঘুম পাচ্ছে তোর এখন? হুম, উঠে পড়ো। এখন 12 বাজে। 1 বাজে, খেতে দিয়ে দেবো। আজকে তোর পছন্দের ভেজিটেবিল বানিয়েছি, বিভিন্ন রকম ভেজিটেবিল। তোর পছন্দের খাবার না বল? আমি ভেজিটেবল খেতেই ভালোবাসিস না? উঠে পড়ো, উঠে পড়ো, যাও চানে চলে যাও বাবা, যাও চানে চলে যাও, দিয়ে খাউন দাউন করো। আজকে যোগা ক্লাসে যেতেই হবে? হ্যাঁ বাবা, কেন? দেখলি না ওইখানে দাদাগুলো কত ভালো যোগা করছিল। চলে যাও। এই 3 উইক না খাবে করে দেখ, ওই দেখ আরেকজন কত না খেয়ে দে কি করে থাকতে হয়। টিফিন খেয়েছিস? নাও ইটস টাইম ফর কুকিং। আমার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং কাজ হলো কুকিং করা। যাই হোক, আমাকে খাবার তো করতেই হবে, তো এবারে দুপুরের খাবার করব। তো আজকে ভাবছি বানাবো একটু বাঙালি থালি। বাঙালি থালির মধ্যে বাঙালি ভেজ থালি বানাবো। তো চলো কথা না বাড়িয়ে একদম ডাইরেক্টলি কিচেনে গিয়ে দেখা হচ্ছে। তো থালিতে প্রথমেই রাখবো গাজর, কড়াইশুঁটি, যা যা ফ্রিজে আছে দেখে নিচ্ছি। দেখে নিয়ে আই থিঙ্ক ফুলকপিটা নেই, বা গাজর কড়াইশুঁটি সব কিছুকে ভালো করে কেটে নেবো। কেটে নিয়ে একদম একটু মিষ্টি মিষ্টি করে, যে আমাদের পোলাওটা হয়, মানে বেসিক বাঙালি পোলাও যেটা, পোলাও বা ফ্রাইড রাইস যাই বলো, সো সেটা করে নেবো। তার জন্য গাজরগুলোকে আমি একটু তাড়াতাড়ি করে কেটে নিই।
কড়াইয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটুখানি থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আমি দেব তেজপাতা, তেজপাতাটাকেও একটু কেটে নেব। আর তার সঙ্গে আমি ঘি দেওয়ার আগে অল্প একটু তেল দিয়ে নিই, তার কারণ হচ্ছে যে নাহলে ঘিটা ফট করে আমার জ্বলে গিয়ে বা পুড়ে গিয়ে কীরকম কালো কালো হয়ে যায়। সো টেম্পারেচারটা করার মানে একটু ব্যালেন্স করার জন্য আগে আমি তেল দিই, তারপরে 1 চামচ মতন এখানে ঘি দিয়ে নিয়েছি। এবার মটরশুঁটি, গাজর যা যা কেটে রেখেছি সব ধীরে ধীরে দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে নেবো, নুন দিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য বেশ ভাজা ভাজা হতে দেব। আর ওদিকে বাকি যা যা কাজ, রান্নাঘরে তো একটা কাজ নেই, 100খানা কাজ আছে, তো সেগুলোও আস্তে আস্তে সামলাতে হবে। তো চলো এদিকে দিতে থাকে আর ওদিকে বাকি কাজটাও সামলাতে থাকে। ও হ্যাঁ, বাঙালি পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য এখানে আমি চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আমি দিয়েছি তোমার ব্রাউন সুগার, কারণ আমি ইউজুয়ালি কফিতে ব্রাউন সুগার খাই বলে ব্রাউন সুগারটা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো তোমাদের কাছে যে কোনো চিনি থাকে সেটাই তোমরা দিতে পারবো, ভেরি ইজি, বাট ইয়েট দ্য ফ্রাইড রাইস ইজ ভেরি টেস্টি, খুব ভালো লাগে, স্পেশালি মাংসর সঙ্গে হলে তো খুবই ভালো লাগে। আর এদিকে ফ্রাইড রাইসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমার সবচেয়ে প্রিয় মালতী মাসিকে খালি করে দিই, বাসনগুলো খালি করে দিই। তো বাসনগুলো খালি করবো, ওদিকে রান্না যেমন হচ্ছে হোক, এদিকে লোডিং আনলোডিং চলতে থাকবে, বাসনগুলো আনলোড করে আবার লোড করতে হবে। সো দিস ইজ মাই ফেভারিট মালতী মাসি। এ কোনোদিন বাসন মাজার সময় কমপ্লেন করে না, আমার খুবই একটা পছন্দের এবং আমার সাহায্যকারী মালতী মাসি, আমাকে সবসময় বাসন মাজতে হেল্প করে। তো সেটাকেই একটু খালি করে নিই। এবার অলমোস্ট ওদিকের কাজ শেষ, বাসনপত্র তুলে নিয়েছি। এবার আবার ফ্রাইড রাইসে ফিরে আসা যাক। ফ্রাইড রাইসে ফিরে আসবো, কিন্তু যেটা হচ্ছে সেটা তোমার ফ্রাইড রাইসের চালটা আমার কালকেই করা ছিল, কালকে রাত্রিরে আমি ভাত করেছিলাম, তার জন্য আজকে শুধু খাওয়ার জন্য আমি আর আমার মেয়ে, আর বাড়িতে কেউ নেই, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে। সো আর আমার যে গোলু থাকে বাড়িতে, তারও খাওয়া হয়ে গেছে, তো আমি আর আমার মেয়ে শুধু যেহেতু আছে, ওই জন্য কালকের একটু ভাত ছিল, সেই ভাতটা দিয়ে আমি এই ফ্রাইড রাইসটা করব। আবার এটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে রাত্রিরে আবার ফ্রেশ ভাত বসাবো, কারণ আমার হাজব্যান্ড এসে রাত্রিরে খাবে। তো কর্মকাণ্ড চলছে ওদিকে। আমার মেয়ে নিশ্চয়ই এই টাইমে, মা যেহেতু ব্যস্ত আছে, মানে আমি যেহেতু ব্যস্ত আছি, অমনি মোবাইলটা দেখে নিচ্ছে। আওয়াজ পাওয়া যাচ্ছে না মানে উনি একদম মানে লুকিয়ে লুকিয়ে মোবাইল দেখছেন 100%। আর কিছুটা ডালও রয়েছে, ডালটা আমি একটুখানি, কালকেরই ডালটা আমি একটুখানি গরম করে নেব। আর তার সঙ্গে এই ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য আমি পনির কোফতা করব। আর পনির কোফতা আমার একটুখানি করতে ভয় লাগে, কারণ যখন পনির কোফতা ভীষণ ফেটে যাওয়ার চান্স থাকে, যদি পনিরটা 19 পিস হয় তাহলে এক তো ওটা কড়াইয়ে লেগে যাওয়ার চান্স থাকে, নিচে দিয়ে আটকে যায়, আর না হলে ফেটে যায়। তো চলো দেখি আজকে পারি কিনা করতে, আশা রাখবো পারবো। আর এখানে ভাতটা তো ঢেলেই দিলাম, আর ঢালার পরে ফ্রাইড রাইসটা করতে বেশিক্ষণ লাগবে না, ডাল আছে, ডালটাও গরম করে নেবো, একটা ফাটাফাটি বাঙালি ভেজ থালি তৈরি করে ফেলবো। কিছুটা কালকে রাত্রিরের খাবার আর কিছুটা এখন ফ্রেশ তৈরি করলাম। এটা হতে না হতে এবার ওই ফ্রিজ থেকে বের করে রেখেছি ডালটা গরম করে নেবো। সো আমাদের দুজনের মতন এনাফ ডাল আছে, ব্যাস ডালটা একটু অ্যাডজাস্ট করে নিলাম জল টল দিয়ে, এবার ভালো করে ফুটতে ঢাকা দিয়ে রেখে দেবো। রিস্ক তো নিচ্ছি, জানি না শেষ অবধি কী হবে, তো তোমরাও দেখতে থাকো। আমি এখানে ভালো করে বাড়িতেই ছানাটা কেটে নিয়েছি, ছানাটা কেটে ভালো করে হাত দিয়ে একদম যেরকম করে রসগোল্লা মাখে সেরকম করে একদম ছানাটা তৈরি করে নিচ্ছি। আর তার সঙ্গে আমি যেটা করব, একটুখানি
1 চামচ মতন ময়দা দেব। এখানে ময়দা দেওয়াটাও একটা রিস্ক, ময়দা আবার একটু বেশি হয়ে গেলে পুরো ছানার কোপ্তাটা একদম শক্ত হয়ে যায়, মানে উভয় সংকট, এদিক দিয়েও সংকট ওদিক দিয়েও সংকট। আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি একটু নুন। তো ভগবানের নাম নিয়ে এগিয়ে যাই, আশা করি হয়ে যাবে, ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। আর সঙ্গে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, জিরে আমি এটা জিরে ভেজে রাখি, তো ওই জিরে ভাজাটাকে একটু দিয়ে নিচ্ছি যাতে একটু টেস্টটা অন্য হয়। অনেক সময় আমি এর মধ্যে কাজু কিশমিশও দিই, স্পেশালি কিশমিশটা খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকে আর দিইনি। তো আজকে আমি ভালো করে মানে এটাকে ভালো করে মেখে মেখে ওই বলে না মুথে নেওয়া, সেরকম আর কি ভালো করে জিনিসটাকে মাখতে হবে, না হলেই তোমার কড়াই বা ফ্রাইং প্যানে যাতেই করো সেটাতে আটকে যাওয়ার হাই চান্সেস আছে। যখন দেখবে এরকম হাতে আটকাচ্ছে না, তার মানে জানবে যে এখানে দেখো আমার হাতে কোনোটাতেই আটকাচ্ছে না, নইলে ওটা মানে হাতে আটকে যায়। যখন আমি এইগুলো করছি ওটা আটকাচ্ছে না, তার মানে আশা করি যে খুব একটা ঝামেলায় পড়বো না। তবু স্টিল কোনো বিশ্বাস নেই। সো বেলা বেশ ভালোই গড়াতে শুরু করেছে, এখন প্রায় 1:45 বাজে। আমার মেয়েকে 2টো থেকে 2:15-র মধ্যে খেতে দিয়ে দিতে হয়। তো এক্ষেত্রে আমি কি করেছি যে ডালটা ওইদিকে অলমোস্ট হয়ে গেছে, এদিকে ফ্রাইং প্যানটা আমি ভালো করে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়েছি, কারণ আমি বাড়িতে একটুখানি তেলটা কন্ট্রোলে খাওয়াই চেষ্টা করি। তো ফ্রাইং প্যানে অল্প তেল দিয়েছি। এবার হচ্ছে মেন চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই যে পনির বলগুলোকে তৈরি করে দিয়েছিলাম বা ছানার বলগুলোকে তৈরি করে নিয়েছি, এগুলোকে এবার একটু ভেজে নেবো। এবার একটু তো তাড়াহুড়ো লাগছেই, কারণ সময় এগিয়ে আসছে, তাছাড়াও খেতে দিতে হবে। আমার মেয়ে স্নান টান হয়ে গেছে, আর এদিকে একটু ভয়ও লাগছে যে মানে উল্টাতে গিয়ে ভেঙে না যায়, বাট স্টিল আই এম ট্রাইং মাই বেস্ট। তো 2-3টে তো বিনা এতেই হয়ে গেছে, তার মানে এই যেগুলো আছে এগুলো এখনো একটু তুলতে সময় লাগবে, মানে এগুলো এখনো কাঁচা আছে। তো এগুলো হোক ধীরে ধীরে, আর আমি একদম সিমে রেখে ভেজেছি। হ্যাঁ, তোমরা বলবে যে পনির কোফতা গোল হয়। হ্যাঁ, গোলই হয়, কিন্তু আমি এখানে ফ্ল্যাট করেছি, কারণ হচ্ছে যে ফ্রাইং প্যানে ভেজে নিয়েছি, এক তো তেল কম লাগবে, দুই হচ্ছে ওইদিকে আমার যে কড়াটা ছিল, কড়াটা ভাজলে ভালো হতো, কিন্তু কড়াটায় ডালটা হচ্ছিল বলে আমি একটু তাড়াহুড়োই করছিলাম, কারণ আমার দিনে মানে মেয়েকেও তো খেতে দিতে হবে। তো সেই কারণে আমি এটাই ফ্ল্যাটভাবেই ভেজে নিয়েছি। আর দ্বিতীয়ত এখানে আমি একটা মশলা করে নিয়েছি, ওই যে ভাজা জিরে, তারপরে বেসিক মশলা, হলুদ, লঙ্কা, একটু চিনি, সব দিয়ে আমি একটা বেসিক মশলা করে নিয়েছি। এবার ওই ঝোলটা বানাতে হবে পনিরের কোফতাগুলোর জন্য। এই মশলাগুলোকে আমি সিম্পলি একটু জল দিয়ে বাস ভিজিয়ে রেখে দেবো, তাতে টেস্টটা খুব ভালো আসে। এবার কিছু কিছু কোফতা উঠে গেছিলো, আর কিছু কিছু কোফতা এখনো হচ্ছে, তো আমি ওটাকে ছোট গ্যাসে শিফট করিয়ে দিলাম। আর এদিকে করলাম কি, তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম, জিরের মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু অল্প তেল দিয়েছি, কড়াইয়ে করছি, তেলে অল্প তেলের মধ্যে জিরে আর আলুগুলোকে কেটে কেটে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো একটু টমেটো।
এবার আলু টমেটোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে রেখে ওই যে বেসিক মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। নুন মিষ্টি চেক করব, নুন মিষ্টি চেক করে এখানে আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম, সেটাকে খুব অল্প, গরম মশলাটা বাটলে খুবই তীব্র হয়ে যায়, অতটাও তীব্র গরম মশলা ডে টু ডে খাবারে ভালো লাগে না, তাই ওটাকে একটুখানি অল্প জল দিয়ে ডাইলুট করে ব্যাস দিয়ে দিলাম। এবার নুন মিষ্টি চেক করব, দিয়ে এটাকে ঢেকে একটু জলটা বাড়িয়ে রেখে দেবো। ওদিকে আমার সমস্ত কোফতাগুলো রেডি হয়ে গেছে। হওয়ার পরে ওটাকে এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব, কিন্তু কাজটা সাবধানে করতে হবে কারণ কোফতাগুলো যেহেতু নরম ভেঙে যাওয়ার চান্সেস আছে। আর এখানে আমি বানিয়ে নিচ্ছি খুব হেলদি একটা জিনিস। এই সময়টা মানে ফেব্রুয়ারি প্রায় আসতে চললো, এই সময়ে সজনে ফুলের বড়া খুবই হেলথের জন্য বেনিফিশিয়াল। এই সজনে ফুলের বড়া বিভিন্নভাবে খাই আমরা, তো সজনে ফুলের বড়া বলবো না, সজনে ফুলকে আমরা বিভিন্নভাবে খাই। এটার অনেক মেডিসিনাল গুণ আছে, এটা খেলে চিকেন পক্স হয় না। তো আজকে আমি যেভাবে করেছি একদম বেসিক, এটা একটুখানি হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বেসন, এই তিনটে দিয়ে ব্যাস ভেজে নিয়েছি। আর এটা সজনে ফুলের বড়া তুমি যদি গরম ভাতে একটু অল্প করে ঘি দিয়ে খাও, ব্যাস শুধু এই সজনে ফুলের বড়া আর ভাতই তোমার খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে খেতে। ট্রাই করে দেখো। আর সজনে ফুল এই টাইমে চিকেন পক্সকেও প্রতিরোধ করে, তো এটা মাস্ট ট্রাই অপশন, তোমাকে খেতেই হবে এই টাইমে। তুমি যে কোনোভাবে খাও, তরকারিতে খাও বা যে কোনোভাবেই কনজিউম করো, ইউ হ্যাভ টু, বিকজ এই ফেব্রুয়ারি মাসে চিকেন পক্সের একটা ব্যাপার থাকে, তো সেটার থেকে রক্ষা পেতে সজনে ফুলের বড়া একদম মরণাস্ত্র, মানে খেলে খুবই তুমি বেনিফিট পাবে শরীরের জন্য। আর আমার এদিকে পনিরের কোফতাগুলোও তৈরি হয়ে গেছে, ব্যাস এবার ঝোলে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে যে ফ্রাইং প্যানে আমি কোফতাগুলোকে ভেজেছিলাম সেইখানে একটু তেল ছিল, সেখানে আমি সর্ষের তেল দিয়ে সজনে ফুলের বড়াগুলো ভেজেছি। কোল্ড প্রেস সর্ষের তেল, আই থিঙ্ক বেনিফিশিয়াল। তোমাদের এই সম্পর্কে কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে আমার মহারানীকে একটু রোদে বসে চুল শুকাতে বলেছি, আর মোবাইল দেখা ডেডিকেশন দেখো, খাটের মধ্যে যে মানে এত কষ্ট করে মোবাইল দেখছে, একেই বলে ডেডিকেশন, মারাত্মক ডেডিকেশন মোবাইল দেখার প্রতি। ব্যাস আমার মেয়ে একেবারেই পছন্দ হয়নি ফ্রাইড রাইস ছাড়া, ওর কোনো খাবারটাই পছন্দ হয়নি। ফ্রাইড রাইসটা ওর ভালো লেগেছে, এই সজনে ফুলের বড়াগুলো দেখে মুখটাই ওর খারাপ হয়ে গেছে। আর ফ্রাইড রাইস আর ডালটা পছন্দ হয়েছে, বাকি পনিরটাও ঠিকঠাক, কিন্তু আমার এই থালিটা খুব ভাল লাগে। এখানে আমি বানিয়ে নিয়েছি বাঙালি ফ্রাইড রাইস আর পনিরের কোফতা, তার সঙ্গে সজনে ফুলের বড়া আর ভেজিটেবল দিয়ে মুগের ডাল, আর তার সঙ্গে সুইট ডিশের জন্য নলেন গুড়। এই গুড়টা শরীরের জন্যও ভালো। তো এই ছিল ভিডিওটা, 16 মিনিটের হলেও এটা সকাল থেকে আমার একটা প্রোডাক্টিভ ডে ফ্রম 11 o'clock টু টিল 2:30। আমি কাজ শুরু করেছি 11 o'clock থেকে, তার আগে আমার অন্য কাজ ছিল, সেটা কমপ্লিট করে 11 o'clock থেকে সংসারের কাজ করে এবার এখন 2:30 আমার এবার মুক্তি। এবার আমি খেয়ে নিচ্ছি এখানে একটু জিরে আর মৌরিকে গরম করে খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ইদার কুকিং ভিডিও নিয়ে, নয়তো আমার জীবনের আমার কাছে স্পেশাল মুহূর্তগুলো যেটা আমার মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই সমস্ত মুহূর্ত নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।